আমি কেন ভারত বিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে কথা বলি? আমি কেন ভারত বিদ্বেষী না? আমি কেন ভারতকে অতিরিক্ত সম্মান করি, শ্রদ্ধা করি? আমি কেন নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই বলি না? আমি কেন বিজেপিকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বলি না? কেন বিজেপির নগ্ন সমালোচনা করি না? আমি কেন ভারতের দালালি করি? আমি কেন ভারতের দালাল? 2024 সালের 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের পর এই ধরনের প্রশ্ন আমাকে প্রতিনিয়ত করা হয়। আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, মেইল, সব জায়গায় একই ধরনের প্রশ্ন আমাকে করা হয়। আনুমানিক কয়েক হাজার প্রশ্ন জমা হয়ে গেছে। আপনারা যারা এতদিন প্রশ্ন করেছেন, ভাবলাম তাদেরকে বিষয়টা পরিষ্কার করা উচিত। তাহলে মন দিয়ে এই ভিডিও দেখবেন। আশা করি এরপর আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আর পাশাপাশি আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করেন, আপনি যদি লাল সবুজের পতাকা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে এই ভিডিও দেখার পর আই থিংক আপনিও ভারতকে সম্মান করতে বাধ্য। 1971 সালে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তোলা এবং একটি রাজনৈতিক পরিবারকে, অর্থাৎ বাংলাদেশের জন্মদাতা, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারকে চরম সংকটের হাত থেকে রক্ষা করা। প্রত্যেকটা জায়গায় ভারতের ভূমিকা কি ছিল সেটা অনেকেই জানেন না, আপনাদের জানা উচিত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বর্তমানে যে উচ্চতায়, তার ভিত্তি রচিত হয়েছিল রক্ত, কূটনীতি এবং গভীর সংকটের মাধ্যমে। 1971-এর মুক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী দেশ গঠন, 1975 সালের ট্র্যাজেডি এবং আওয়ামী লীগের সংকটকালে ভারতের ঐতিহাসিক এবং অসামান্য অবদানগুলা আমাদের জানতে হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের বর্বর সামরিক জান্তার বিরুদ্ধে বাঙালি যখন অস্ত্র ধরেছিল, তখন সবচেয়ে বড় বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল ভারত। পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচার জন্য প্রায় 1 কোটি বাঙালি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় প্রত্যেকটা রাজ্য বাঙালির খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করেছিল। মানবতা এবং বন্ধুত্বের ইতিহাসে এর থেকে বড় উদাহরণ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ভারত সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র, গোলাবারুদ, গেরিলা যুদ্ধের জন্য ট্রেনিং সবকিছু সুসজ্জিতভাবে করে দিয়েছে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরাসরি নির্দেশে মিত্র বাহিনী মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার ভারত থেকেই পরিচালিত হয়েছিল। অর্থাৎ জাতীয় নেতারা ভারতের আগরতলায় বসেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণ করতেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রকাশ্যে বিরোধিতা সত্ত্বেও, পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রবল চাপের মুখে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে ঐতিহাসিক মৈত্রী এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল এবং এর মাধ্যমে তারা আন্তর্জাতিক পরাশক্তির সমীকরণকে বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছিল। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ সমরে ভারতের হাজার হাজার সেনা রক্ত দেয়, জীবন বিসর্জন দেয়। মাত্র 13 দিনের প্রত্যক্ষ যুদ্ধে যৌথ বাহিনী পাকিস্তানকে পরাস্ত করেছিল। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন। শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে শূন্য থেকে পুনর্গঠনের কাজ। আর সেই সময় ভারত ঐতিহাসিক সব পদক্ষেপ নিয়েছিল। ভুটানের পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এর মাত্র 3 মাসের মধ্যে 1972 সালের মার্চ স্বাধীন দেশ থেকে ভারতীয় মিত্র বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার বহিঃপ্রকাশ ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ, রিজার্ভ শূন্য এবং খাদ্য সংকটে থাকা বাংলাদেশকে টিকিয়ে রাখতে ভারত জরুরি খাদ্যশস্য, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছিল। অবকাঠামো, রাস্তাঘাট, রেলওয়ে সবকিছুর পুনর্গঠনে কারিগরি এবং আর্থিক সহায়তা দিয়েছিল ভারত। দুদেশের মধ্যকার দীর্ঘদিনের জটিল ছিটমহল এবং সীমান্ত বিরোধী নিষ্পত্তির জন্য 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী ঐতিহাসিক যেই স্থল সীমান্ত চুক্তি, যেটাকে বলা হয় ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, স্বাক্ষর করেছিলেন, যেটা দুদেশের পারস্পরিক আস্থার ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি নেমে আসে 1975 সালের 15ই আগস্ট। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে বাংলাদেশ যখন অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখন
আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানি থেকে দেশে ফেরার পথ হারিয়ে ফেলেন। সেই চরম সংকটময় মুহূর্তে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্যক্তিগত উদ্যোগে এবং রাজনৈতিক দূরদর্শিতায় দু বোনকে ভারতে সসম্মানে রাজনৈতিক আশ্রয় এবং কড়া নিরাপত্তা প্রদান করেছিলেন। দীর্ঘদিন অত্যন্ত গোপনীয়তা এবং নিরাপত্তার সাথে ওনাদের ভারতে রাখা হয়েছিল। এই আশ্রয় না পেলে বাংলাদেশের ইতিহাসের গতিপথ সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। ৭৫-এর পর সামরিক স্বৈর শাসকদের অধীনে বাংলাদেশে যখন আওয়ামী লীগ চরম কোণঠাসা এবং ভাঙনের মুখে পড়ে, ঠিক তখন ভারতের মাটিতে বসে দল পরিচালনার রূপরেখা সৃষ্টি করা হয়। ভারতে প্রবাস জীবন কাটানোর সময় ১৯৮১ সালের ১৭ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় ভারত সরকার। ওনার এই রাজনৈতিক সিদ্ধান্ত এবং দেশে ফেরার পথকে নিরাপদ এবং নির্বিঘ্ন করে তোলে। ভারতে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে তোলার ভিত্তি প্রস্তুত করেছিলেন। সেই কঠিন সময়ে ভারতের রাজনৈতিক নেতৃত্ব এবং গণমাধ্যম শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামকে সব সময় নৈতিক এবং কূটনৈতিক সমর্থন জুগিয়েছিল। ১৯৯৬ সালে সরকার গঠন এবং এরপর ফের ২০০১ থেকে ২০০৬ বিএনপির ক্ষমতা এবং পরবর্তীতে ২০০৮ সালে 1/11-এর পর আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর এর মাঝামাঝি যত ইতিহাস হয়েছে সব বাদ দিলাম। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত অঞ্চলে থাকা ছিটমহলগুলার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছিলেন। তারা ছিলেন কার্যত রাষ্ট্রহীন নাগরিক। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেছিলেন। প্রথমে যেটা বললাম, বাংলাদেশ অবিলম্বে সেই চুক্তি সংসদে পাশ করতে পারলেও ভারতের দীর্ঘ আইনি এবং রাজনৈতিক জটিলতার কারণে সেটা সম্ভব ছিল না, সেই চুক্তি ঝুলেছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দীর্ঘদিনের মানবিক সংকটের স্থায়ী সমাধানের জন্য তীব্র কূটনৈতিক চাপ এবং আলোচনা অব্যাহত রাখেন। এর ফলশ্রুতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রবল রাজনৈতিক সাহসিকতার পরিচয় দিয়েছিল। ভারতের সংবিধান অনুযায়ী অন্য দেশে ভূখণ্ড হস্তান্তর কিংবা ছিটমহল বিনিময়ের জন্য ভারতীয় সংবিধানে সংশোধনী আনার প্রয়োজন ছিল। ২০১৫ সালে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে লোকসভা এবং রাজ্যসভা সর্বসম্মতিক্রমে ১০০তম সংবিধান সংশোধনী বিল পাশ করা হয়। ক্ষমতাসীন বিজেপি সরকার ছাড়াও বিরোধী দলগুলোকে আস্থায় নিয়ে এই বিল পাশ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার যে সদিচ্ছা দেখিয়েছিল, এটা ঐতিহাসিক সদিচ্ছা। ২০১৫ সালের ৬ জুন ঢাকা এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই চুক্তির অনুসমর্থন বিনিময় করেন। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাত ৬৮ বছরের বন্দী দশার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় সম্পন্ন হয়। এই চুক্তির ফলে বাংলাদেশ ১৭,১৬০ একর জমি লাভ করে এবং হাজার হাজার মানুষ তাদের নাগরিক অধিকার ফিরে পান। এখানে ভারতের উদারতা এবং ভূখণ্ড ছাড় দেওয়ার মানসিকতা এবং আইনি সহায়তা না থাকলে এই ছিটমহল সমাধান কখনোই সম্ভব হতো না, এটা অসম্ভব ছিল। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং তেল গ্যাস অনুসন্ধানের জন্য সমুদ্র সীমা নির্ধারণ ছিল বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। ভারতের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ আন্তর্জাতিক আইনের আশ্রয় নেয়। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় ২০০৯ সালের অক্টোবরে বাংলাদেশ জাতিসংঘ সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন UNCLOS এটার অধীনে নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত PCA তে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করে। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক শক্তিশালী দেশ আদালতের রায় মানতে চায় না কিংবা সালিসি আদালতের এখতিয়ারকে অস্বীকার করে, যেমনটা দেখা গেছে দক্ষিণ চীন সাগরের ক্ষেত্রে। কিন্তু ভারত একটি শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের সাথে বিরোধ মেটাতে আন্তর্জাতিক সালিসি আদালতের এখতিয়ারকে মেনে নেয়। তারা আদালতের বিচার প্রক্রিয়ায় অংশ নেয় এবং উভয় পক্ষের আইনি যুক্তি উপস্থাপন করে। ২০২৪ সালের ৭ জুলাই স্থায়ী আদালত PCA রায় ঘোষণা করে। রায়ে বঙ্গোপসাগরের ১,১১,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে বাংলাদেশ প্রায় ১৯,৪৬৭ বর্গ কিলোমিটারের একটি বিশাল গুরুত্বপূর্ণ অংশ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপর নিরঙ্কুশ অধিকার লাভ করে। ভারত আদালতের রায়কে পূর্ণ সম্মান জানিয়ে মেনে নেয় এবং কোন রকম ভূরাজনৈতিক সংঘাত কিংবা টালবাহানা ছাড়াই মেনে নিয়ে দুদেশের বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ছিটমহল সংকটে ভারত সরকার তাদের দেশের সাংবিধানিক জটিলতা দূর করে এবং নিজেদের ভূখণ্ড বাংলাদেশকে বুঝিয়ে দিয়ে দীর্ঘমেয়াদী মানবিক সংকটের সমাধান করেছে। সমুদ্র সীমার এই বিরোধে ভারত
বড় দেশ হওয়া সত্ত্বেও শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক আদালতের রায় মাথা পেতে নিয়েছে, যেটা শেখ হাসিনার সফল কূটনীতি এবং ভারতের আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাবোধ এবং বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশের প্রতি ভালোবাসার অভিনব প্রকাশ। এটাকে ত্রিমাত্রিক বিজয় বলতে পারেন। সবশেষে 2024 সালের জুলাই আগস্ট মাসের সেই জঙ্গি হামলা, যেই হামলা থেকে নিজের জীবন রক্ষার্থে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। 1975 সালের ইতিহাসের পুনরাবৃত্তির মতো 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সামরিক বিমানে ভারতে গিয়ে আশ্রয় নেন। ভারতের সেনাবাহিনী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বিষয়টা সরাসরি হস্তক্ষেপ করেন। 1975 সালে পিতাকে হারানোর পর যেমন ভারত তাকে এবং তার বোনকে নিরাপদ আশ্রয় দিয়েছিল, ঠিক একইভাবে 2024 সালের এই চরম রাজনৈতিক সংকটেও ভারত সরকার তাকে জরুরি ভিত্তিতে নিরাপত্তা এবং আশ্রয় প্রদান করে। ইতিহাসের কি অদ্ভুত নির্মম পুনরাবৃত্তি। 1975 সালের 15 আগস্ট যে ভারত পরিবারের একমাত্র বেঁচে যাওয়া 2 সদস্যকে বুকে টেনে নিয়েছিল, সেই একই ভারত দীর্ঘ 15 বছর ক্ষমতার পর 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় আশ্রয় দেন। 1971 সাল থেকে শুরু করে দেশ গঠন এবং পরবর্তীতে 1975-এর চরম দুঃসময়ে বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী লীগের পাশে ভারত যেভাবে পাহাড় হয়ে দাঁড়িয়েছিল, সেটা দুদেশের সম্পর্কের এক অনন্য ভিত্তি। ভূরাজনীতিতে স্বার্থের হিসাব যেটাই থাকুক না কেন, এই ঐতিহাসিক সত্যগুলাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। প্রথমত, আমি বাংলাদেশকে ভালোবাসি। দ্বিতীয়ত, আমি আওয়ামী লীগের কর্মী। আর আমি কেন ভারতকে ভালোবাসি তার উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। দেখেন, 71-এর মুক্তিযুদ্ধ আমার অস্তিত্ব। মুক্তিযুদ্ধ না হলে আমি আজ এভাবে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। সবচেয়ে বড় বিষয়, 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যার কিছু হয়ে গেলে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন হয়ে যেত। হয়তো একটা গৃহযুদ্ধ বাংলাদেশে লেগে যেত, কিন্তু ভারত উনাকে প্রাণে বাঁচিয়ে সেই গৃহযুদ্ধ থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। যে দেশ আমাদের মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছে, আমি সেই দেশের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে রটানো গুজব এবং মিথ্যাচারের জবাব দেওয়াটা যদি দালালি হয়, তাহলে দালাল বলতে পারেন, কোনো সমস্যা না। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।